আসসালামু আলাইকুম। আজ ১৩ ডিসেম্বর ২০২৫ শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। কেমন আছেন ওসমান হাদি? ফিরতে পারবেন কি স্বাভাবিক জীবনে? কে এই ওসমান হাদি? কিভাবে তার উত্থান? সীমান্ত সিলগালা রেড অ্যালার্ট জারি। এবার বিস্তারিত। মাথায় গুলি লাগার পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদির অবস্থা এখনও সংকটাপন্ন। তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। ১৩ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন হাদি। ঢাকা মেডিকেলের নিউরো সার্জারি বিভাগের প্রধান ডাক্তার জাহিদ রায়হান হাদির সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে বলেন, হাদির অবস্থা খুবই খারাপ। ক্রিটিক্যাল বলতে যা বোঝায় ঠিক তাই। হাসপাতালে আনার সময়ও তার সাইন অফ লাইফ ছিল। অপারেশনের সময় আমাদের অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন তার নিজস্ব শ্বাস প্রশ্বাসের শক্তি এখনও আছে। ডাক্তার জাহিদ আরও জানান, অপারেশনের সময় হাদির 2বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। নাক ও মুখের মাধ্যমে রক্তক্ষরণ শুরু হয়েছিল। আমরা রোগীর ব্যাপারে কোনো আশার কথা বলবো না, তবে তিনি এখনও বেঁচে আছেন। বাকিটা আল্লাহর ইচ্ছা। তিনি জানান, হাদিকে লাইফ সাপোর্টে স্থানান্তর করার জন্য পরিবারের পক্ষ থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিকিৎসকরা ধারণা করছেন গুলি হাদির মাথার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়েছে। ডাক্তার জাহিদ বলেন, বুলেট যদি ভেতরে থেকে যেত আমরা ধরতাম মগজের ভেতরে আছে। এটি মগজের সেন্টার পয়েন্টে ছিল, সরাসরি সেখানে অ্যাপ্রোচ করার প্রয়োজন নেই। তবে গুলির কিছু ফ্রগমেন্ট ব্রেনের ভেতরে থেকে গেছে। অপারেশনের সময় আমরা এগুলো সংগ্রহ করেছি, খুব ছোট ছোট অংশ। এর আগে গতকাল দুপুরে বিজয়নগরের অটোরিকশায় যাওয়ার সময় দুর্বৃত্তরা হাদির মাথায় গুলি চালায়। এরপর তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেলে অপারেশন করা হয়, পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরিবারের সিদ্ধান্তে বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঢাকা ৮ আসন থেকে এমপি প্রার্থী শরীফ ওসমান হাদি বাংলাদেশের তরুণ রাজনৈতিক কর্মী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত। ওসমান হাদি বাংলাদেশের ঝালকাঠি জেলায় জন্মগ্রহণ করেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। রাজনৈতিক অঙ্গনে তিনি বিশেষত জুলাই অভ্যুত্থান নামে পরিচিত যুব আন্দোলনের পর সক্রিয়ভাবে সামনে আসেন, যেখানে তিনি তরুণদের সংগঠিত করার পাশাপাশি দেশীয় রাজনীতিতে আলোচনার বিষয় তৈরি করেন। হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে বিভিন্ন সময় সংবাদ সম্মেলন ও জনসভায় অংশগ্রহণ করেছেন এবং দেশের রাজনৈতিক ইস্যুগুলোতে মত প্রকাশ করেছেন। তার মতামত ও মনোনীত কর্মসূচিগুলোতে বর্ণিত হয়েছে তিনি রাজনীতিতে স্বচ্ছতা, গণতান্ত্রিক সংস্কার ও তথাকথিত অধিকারের ভিত্তিতে একটি ন্যায়পরায়ণ রাষ্ট্র গঠন চান। ২০২৫ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওসমান হাদি ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন। তিনি নির্বাচনী প্রচারণায় বলেছেন যে তিনি ভোটকে ভিক্ষা হিসেবে গ্রহণ করে সংসদে উপস্থিত থাকার প্রতিশ্রুতি দেবেন এবং ভোট কেনার মতো অনৈতিক প্রচারণার বিরুদ্ধে অবস্থান নেবেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে হাদি নানা সময় প্রতিকূল পরিস্থিতির মুখে পড়েছেন। সাম্প্রতিক সংবাদে তিনি জানিয়েছেন যে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রতি দেশি বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে হত্যার হুমকি, বাড়ি পুড়িয়ে দেওয়া ও অপরাধমূলক হুমকি দেওয়া হয়েছে। যদিও তিনি দাবি করেছেন যে এসব হুমকি তাকে রাজনীতি থেকে সরে না দাঁড়াতে প্রভাবিত করতে পারে না। ইনকিলাব মঞ্চ সাধারণত একটি তরুণ নেতৃত্বাধীন প্ল্যাটফর্ম হিসেবে ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় থেকে রাজনৈতিক ও সামাজিক ইস্যুগুলোতে সক্রিয় ভূমিকা পালন করছে, বিশেষ করে সরকারের নীতি, বিচার ব্যবস্থা ও গণতান্ত্রিক সংস্কারের দাবি নিয়ে। শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের দেশ ত্যাগ রোধে সর্বোচ্চ সতর্কতা গ্রহণে কঠোর নির্দেশ দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, হামলাকারীরা যাতে কোনোভাবেই দেশ ছাড়তে না পারে সীমান্তে এখনই সর্বোচ্চ তদারকি নিশ্চিত করতে হবে। হাদির ওপর হামলাকে তিনি গণতান্ত্রিক অভিযাত্রার ওপর সুপরিকল্পিত আঘাত হিসেবে উল্লেখ করে দ্রুততম সময়ের মধ্যে দায়ীদের গ্রেপ্তারেরও নির্দেশ দেন। প্রধান উপদেষ্টার নির্দেশের পরপরই সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সিলগালা করে দেওয়া হয়েছে সকল সীমান্ত বন্দর এবং এয়ারপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা এসব নির্দেশনা দেন। বৈঠকে প্রধান উপদেষ্টা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে অন্যতম উদ্বেগজনক ঘটনা। এই হামলা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার উপর সুপরিকল্পিত আঘাত। এর মাধ্যমে পরাজিত শক্তি দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে। এ ধরনের হামলার চেষ্টাকে আমরা যে কোনো মূল্যে ব্যর্থ করে দেব। জাতির উপর এ ধরনের অপশক্তির আঘাত কোনোভাবেই বরদাস্ত করা হবে না, বলেন তিনি।
এই হামলার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বানচাল করার ষড়যন্ত্র করা হচ্ছে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, আমরা কোনো অবস্থাতেই এই ধরনের ষড়যন্ত্রকে সফল হতে দেব না। আঘাত যাই আসুক, যত ঝড় তুফান আসুক, কোনো শক্তি আগামী নির্বাচনকে বানচাল করতে পারবে না। সভায় বিশেষ সহকারী সাইদুর রহমান জানান, ওসমান হাদির অবস্থা খুবই সংকটাপন্ন। তার পরিবারের ইচ্ছায় ইতোমধ্যে তাকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, যে করেই হোক দ্রুততম সময়ের মধ্যে হাদির ওপর হামলা ও হামলার পরিকল্পনাকারীদের গ্রেপ্তার করতে হবে। তিনি দেশবাসীকে ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করতে আহ্বান জানান। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ইতোমধ্যে হামলার স্থানের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে সীমান্তে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, হামলাকারীরা যাতে কোনোভাবেই দেশ ছাড়তে না পারে সেটি নিশ্চিত করতে হবে। এ সময় ডক্টর ইউনূস বলেন, জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার কারণে যারা সম্ভাব্য টার্গেটে পরিণত হয়ে থাকতে পারেন তাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখতে হবে। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে শান্ত নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শান্ত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর ডাঙের পাড়া গ্রামের শিপন আলীর ছেলে। আগামী 14 ডিসেম্বর দুই দেশের সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তার লাশ হস্তান্তর করবে বিএসএফ। বিজিবি সূত্র জানায়, গত 5 ডিসেম্বর রাত 2টার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের আশ্রয়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার 154/3S এর কাছে এ ঘটনা ঘটে। সে সময় ভারতীয় 146 বিএসএফ কোম্পানির উদয়নগর ক্যাম্প থেকে গুলি ছোড়া হলে শান্ত গুলিবিদ্ধ হন। ঘটনার সময় এলাকাবাসী 3টি গুলির শব্দ শুনতে পান। পরে শান্তর পরিবার বিষয়টি বিজিবিকে জানায়। বিজিবি আরও জানান, বিএসএফ গুরুতর আহত অবস্থায় শান্তকে ভারত সীমান্ত থেকে ধরে নিয়ে মুর্শিদাবাদ জেলার হোগলবাড়ি থানায় হস্তান্তর করে। সেখান থেকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্তে বিজিবি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। ঘটনার রাতে সীমান্তে শান্ত সহ কয়েকজনকে লক্ষ্য করে বিএসএফ গুলি চালায়। সে সময় শান্ত গুলিবিদ্ধ হলে আহত অবস্থায় বিএসএফ হেফাজতে নেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, 8 ডিসেম্বর বিএসএফ এর সঙ্গে আমাদের পতাকা বৈঠক হয়েছে। আগামী 14 ডিসেম্বর শান্তর লাশ পতাকা বৈঠকের মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করা হবে। আমরা আইনি প্রক্রিয়া শেষে লাশ তাদের পরিবারকে হস্তান্তর করব। শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ফেসবুকের ভেরিফাইড আইডি থেকে দেওয়া পোস্টে জুলাই বিপ্লবে হাদির ভূমিকার কথা স্মরণ করেন তিনি। ইংরেজিতে দেওয়া ওই পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, ভাই হাদি, তোমাকে আমরা রক্ষা করতে পারিনি। তুমি এই দেশের জন্য দাঁড়িয়েছিলে আর আমরা তোমাকে ব্যর্থ করেছি। জুলাইয়ের জন্য মর্যাদা ও ন্যায় বিচারের জন্য তুমি নিজের জীবন ঝুঁকিতে ফেলেছিলে। তিনি লেখেন, আর আমরা জুলাই প্রজন্মকে এক করতে পারিনি। সেই তরুণরা যারা ছিল সাহসী, ক্ষুব্ধ এবং আশাবাদী, তারা একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র চেয়েছিল। আমরা তাদের একত্র করে রাখতে পারিনি। আমরা সময় নষ্ট করেছি, আমরা রাজনৈতিক ভুল করেছি, আর জনগণকে তার মূল্য দিতে হয়েছে। এনসিপির আহ্বায়ক আরও লেখেন, জুলাইয়ে আমাদের ভাই বোনদের হত্যা করা হয়েছিল। ক্ষমতা, দল কিংবা পদ পদবীর জন্য তারা মারা যায়নি। তারা নিহত হয়েছিল কারণ তারা ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করেছিল এবং বিশ্বাস করেছিল বাংলাদেশ ভিন্ন হতে পারে। আমরা জুলাইকে ত্যাগ করব না। আমরা চাপের মধ্যে আছি, আমরা আহত, কিন্তু আমরা এখনো দাঁড়িয়ে আছি এবং এ লড়াই আমরা চালিয়ে যাব যেন তোমার সন্তান এবং দেশের প্রতিটি শিশু মর্যাদার সঙ্গে বাঁচতে পারে। স্ট্যাটাসে নাহিদ আরও লিখেছেন, আমরা আমাদের ব্যর্থতার দায় স্বীকার করছি। আমরা স্বীকার করছি যে গত 1.5 বছরে ইতিহাস আমাদের উপর যে দায়িত্ব দিয়েছিল তা আমরা পালন করতে পারিনি, কিন্তু পিছু হটা আমাদের বিকল্প নয়। ওসমান হাদির কথা উল্লেখ করে স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন, যেমনটা তুমি বলেছিলে, আমরা আমাদের শত্রুর প্রতিও ন্যায় বিচার চর্চা করব, কিন্তু কোনোভাবেই ফ্যাসিস্টদের জন্য ক্ষমা নেই। যারা এই দেশকে ধ্বংস করেছে, নির্যাতনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এবং হাজার মানুষকে হত্যা করেছে, তাদের জন্য 1 ইঞ্চি ক্ষমাও নেই। এছাড়াও স্ট্যাটাসের শেষের দিকে নাহিদ ইসলাম লিখেছেন, আমাদের মাঝে ফিরে আসো ভাই, ফিরে আসো সেই মানুষদের কাছে এবং সেই আন্দোলনে যার জন্য তুমি লড়েছিলে। আমরা অপেক্ষায় আছি। হয়তো আমরা জীবন হারাবো, কিন্তু আমরা জুলাইকে ত্যাগ করব না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজ হাতে মনোনয়ন জমা দেবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামের দলীয় নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য শেষে সাংবাদিকদের আমির খসরু বলেন, তারেক রহমান নিজ হাতে ওনার মনোনয়ন জমা দেবেন এবং সমস্ত জাতির সামনে তিনি এটা করবেন। জাতির প্রত্যাশা উনি অক্ষরে অক্ষরে পালন করবেন। সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান বাংলাদেশ জামাত ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
13 ডিসেম্বর সকাল 9টায় বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই ঘোষণা দেন। সাক্ষাৎকালে মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান বাংলাদেশ জামাত ইসলামের নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামাত ইসলামীতে যোগ দেন। ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় বাকি জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বাংলাদেশ জামাত ইসলামের নিয়ম নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি অনুগত থাকার অঙ্গীকার করেন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। নিজের আত্মাকে শান্তি দিন। কিভাবে নিজের আত্মাকে শান্তি দেবেন? ভোগে আসলে সুখ নেই, সুখ ত্যাগেই। আপনি আপনার আত্মাকে তখনই শান্তি দিতে পারবেন যখন আপনি কোনো ত্যাগের কাজ করবেন। ধরুন মনটা খুবই অস্থিরতার মধ্যে রয়েছে, আপনি চলে যান গরিব দুঃখীদের কাছে, তাদের সঙ্গে একবেলা বসে খান, আপনি তাদেরকে খাওয়ান, অথবা এতিমখানার সন্তানদের সঙ্গে দিন কাটান, অথবা আরও ভালো ভালো কাজ, চমৎকার কাজ করুন, দেখবেন মন প্রশান্তিতে ভরে উঠেছে। সুতরাং মনকে শান্ত করার জন্যে কখনোই অসৎ কাজে নেমে পড়বেন না। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত ও গ্রেপ্তারি পরোয়ানা জারির পর নজিরবিহীন চাপের মুখে পড়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞা শুধু আদালতের কাজই কঠিন করে তোলেনি, আইসিসির বিচারক ও প্রসিকিউটরদের ব্যক্তিগত জীবনেও ডেকে এনেছে অস্বস্তি ও অনিশ্চয়তা। গাজায় সংঘাত চলাকালে ইসরায়েলি প্রধানমন্ত্রী ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ওয়াশিংটন সরাসরি আদালতের বিরুদ্ধে অর্থনৈতিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে এক বিরল ও বিতর্কিত ঘটনা। আইসিসির বিচারক ও প্রসিকিউটররা জানান, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর তাদের ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড ও অনলাইনে আর্থিক সেবার মতো দৈনন্দিন জীবনযাপন সংক্রান্ত বিভিন্ন পরিষেবা হঠাৎই অকার্যকর হয়ে পড়ে। অনেকেই ডিজিটাল পরিষেবায় প্রবেশাধিকার হারান, এমনকি দৈনন্দিন ব্যবহৃত ইবুক বা স্মার্ট হোম সেবাও বন্ধ হয়ে যায়। বিশেষ করে সবচেয়ে বড় ধাক্কা লাগে যুক্তরাষ্ট্রের প্রবেশ নিষেধাজ্ঞা থেকে, যেখানে নিয়মিত আন্তর্জাতিক কনফারেন্স বা আলোচনায় অংশ নেওয়া তাদের কাজের অংশ ছিল। একাধিক বিচারক জানান, নিষেধাজ্ঞা তাদের পরিবারের সদস্যদের উপরও প্রভাব ফেলেছে, বিশেষ করে সন্তানদের শিক্ষা ও ভ্রমণ পরিকল্পনায়। এক বিচারক বলেন, আমাদের এমন এক তালিকায় ফেলা হয়েছে যেখানে সাধারণত অপরাধী বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের নাম থাকে। এটি আমাদের পেশাগত সম্মান ক্ষুণ্ণ করে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে সৃষ্ট বিভিন্ন বাধা ও প্রতিকূলতা উপেক্ষা করেই তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয়ে কথা জানিয়েছেন আইসিসির বিচারক ও প্রসিকিউটররা। তারা বলেছেন, এই নিষেধাজ্ঞা বিচার প্রক্রিয়া থামাতে পারবে না। আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল ও অবিচল থেকে তারা তদন্ত ও শুনানির কাজ চালিয়ে যাবেন। চাপ যতই হোক, ন্যায় বিচারের দায় থেকে তারা পিছিয়ে যাবেন না। গতকাল শুক্রবার বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞার কারণে হেগের আদালতের 9 জন কর্মকর্তা, তাদের মধ্যে 6 জন বিচারক এবং প্রধান প্রসিকিউটরও রয়েছেন, ব্যক্তিগত আর্থিক লেনদেন, অনলাইনে কেনাকাটা, অ্যাকাউন্ট ব্যবস্থাপনা, এমনকি ইমেল ব্যবহারের ক্ষেত্রেও বড় ধরনের বাধার মুখে পড়েছেন। তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে, যা সাধারণ সন্ত্রাসবাদ বা গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে আরোপ করতে দেখা যায়। কানাডীয় বিচারক কিম্বারলি প্রোস্ট বলেন, আপনার পুরো পৃথিবীটাই যেন ছোট হয়ে আছে। এসব হয়তো ছোটখাটো বিষয়, কিন্তু প্রতিদিন জমতে জমতে তা বড় হয়ে ওঠে। নিষেধাজ্ঞায় পড়ার পর তার ক্রেডিট কার্ড অচল হয়ে পড়ে, কেনা ইবুক গায়েব হয়ে যায়, আর অ্যামাজনের ভার্চুয়াল সহকারী সেবা অ্যালেক্সা সাড়া দেওয়া বন্ধ করে দেয়। আফগানিস্তানে মার্কিন সেনা ও গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্তে আদালতকে এগোতে দেওয়ার পক্ষে ভোট দেয়ায় তাকে টার্গেট করা হয় বলে অভিযোগ কিম্বারলি প্রোস্টের। তিনি বলেন, সারা জীবন ন্যায় বিচারের জন্য কাজ করেছি, অথচ এখন আমাকে সন্ত্রাসবাদ ও সংগঠিত অপরাধে জড়িতদের তালিকায় রাখা হয়েছে। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।